নমস্কার, আমি ডক্টর পার্থরঞ্জন দাস, কলকাতা ওমেন্স ক্লিনিক ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি ইনস্টিটিউট এবং আইভিএফ সেন্টার তার জয়েন্ট ডাইরেক্টর। আজকে আমরা সাপ্তাহিক যে আমাদের প্রোগ্রামটা, তাতে আমি এসছি। এই প্রোগ্রামে আমাদের কাছে ইউটিউব থেকে কিছু কিছু প্রশ্নাবলী আসে, সেগুলোকে আমাদেরকে জাস্ট দেখে নিয়ে উত্তর দিতে হয়। তো আজকে প্রথম প্রশ্ন হচ্ছে যে, স্যার, আমার এএমএইচ লো বলতে কতটা লো? এবং আমার এএমএইচ হচ্ছে 0.01। আমাকে ডাক্তার দেখে বলেছেন যে আমার পক্ষে এই সেলফ ডিম দিয়ে আইভিএফ করা পসিবল নয়। আমি কি করব? এটা প্রথম প্রশ্ন। দেখুন, এএমএইচ বলে যেটা আমরা একটা টেস্ট করা হয়, রক্তের টেস্ট, তাতে হচ্ছে এই যে ওভারি আছে, এই ওভারির মধ্যে ডিম্বাণুর সংখ্যাগুলো কিরকম আছে, তার কোয়ালিটি কিরকম আছে, সেগুলো সম্পর্কে একটা অ্যাসেসমেন্ট হয়। আপনারা জানলে অবাক হবেন যে একজন মহিলা 30 বছর বয়স যখন সে ক্রস করে, তখনই তার টোটাল যে এগস এর সংখ্যা প্রায় 80% কমে যায়। যে ভদ্রমহিলা আমাকে পাঠিয়েছেন এই প্রশ্নটি, তার বয়স হচ্ছে 44 ইয়ার্স। তার মানে তার এই ওভারির মধ্যে এগস এর সংখ্যা খুবই কম। খুব কম বলতে, আমরা যদি 1 এর কম দেখি, 1 ন্যানোগ্রাম, তার তলাতে যদি আমরা দেখি এএমএইচ, তাহলেই হচ্ছে তা আমরা বলি ভেরি লো এএমএইচ। 0.5 হলে হচ্ছে ভেরি ভেরি লো এএমএইচ, আর সেখানে ওনার এএমএইচ হচ্ছে 0.01। সেক্ষেত্রে অনেকে হয়তো তাকে কিছু ওষুধপত্র দিয়ে ট্রাই করতে বলবেন, কিন্তু আমার মনে হয় আমি ইউজুয়ালি 0.2 এর উপরে যদি থাকে, তাহলেই আমি তাকে অ্যাপ্রোচ করি। ডুও স্টিম, মানে দুবার আইভিএফ করে ইক্সি করে কিছুটা যদি এগস পাওয়া যায় সেক্ষেত্রে। যদি তার থেকেও কম থাকে, তখন আমি পেশেন্টদেরকে বলি যে তারা ট্রাই করতে পারে, কিন্তু 95% চান্স যে তাদের এগস থেকে তার কিন্তু কোনো কিছু ভালো এমব্রায়ো তৈরি হবে না, বিকজ দ্য কোয়ালিটি ইজ অলসো ডিটোরিয়েটিং, মানে কোয়ালিটিও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে একটা অ্যাবনর্মাল বেবি হওয়ার চান্স থাকে। তা সত্ত্বেও যদি তারা ট্রাই করতে চায়, তাহলে ইউজুয়ালি কোএনজাইম কিউটেন জাতীয় কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে 3 মাস একটা ট্রাই করা যেতে পারে। ডাইহাইড্রোএপিঅ্যান্ডোস্টেরন বলে একটা ওষুধ আছে, সেটা দিয়ে ট্রাই করা যেতে পারে। টেস্টোস্টেরন জেল দিয়ে ট্রাই করা যেতে পারে। কিন্তু তাদেরও তো একটা শেষ আছে। 0.01 যদি তার এএমএইচ থাকে, সেক্ষেত্রে কিন্তু চান্সেসটা খুব কম। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, স্যার, আমার ইউট্রাসটা খুবই স্মল, সেক্ষেত্রে আমার কি আইভিএফই একমাত্র অপশন? দেখুন, ইউট্রাস স্মল বলতে একটা স্বাভাবিক যে ইউট্রাসের যে লেন্থ ব্রেথ যা হয়, সেটা কিন্তু অ্যাটেইন করে একটা তার রিপ্রোডাক্টিভ এজ গ্রুপে। মানে তার যখন 15-16 বছর বয়স হয় বা 18 বছর বয়স হয়, তখন তার একটা পূর্ণ দৈর্ঘ্যের একটা ইউট্রাস তৈরি হয়। এখন সেই ইউট্রাস যে বড় হয়, তার কিন্তু কিছু একটা হরমোনাল এফেক্ট আছে। সেই এফেক্টটা কিন্তু এই যে ওভারি থেকে যে হরমোন বেরোয়, সেই হরমোনের এফেক্টে কিন্তু ইউট্রাস বড় হয়। সেক্ষেত্রে যদি তার ওভারিতে কোনো গন্ডগোল থাকে বা ওভারি থেকে ভালো মানে অ্যাডিকুয়েট অ্যামাউন্টের হরমোন না বেরোয়, তাহলে কিন্তু তার কিন্তু ইউট্রাস বড় হবে না। সেক্ষেত্রে দেখে নিতে হবে যে তার এর ভেতরের কোনো কারণের জন্য ইউট্রাস বড় হচ্ছে না, মানে মানে স্ট্রাকচারাল বা মুলেরিয়ান অ্যাবনর্মালিটির জন্য, নাকি তার হরমোনাল এফেক্টের জন্য। সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে ইউট্রাসটা তার কিন্তু বড় হয়। ইউজুয়ালি আমরা যেটা বলি, যার খুব স্মল ইউট্রাস থাকে, তার কিন্তু পিরিয়ডসের সমস্যা থাকলে 2 মাস বা 3 মাস তাকে ইস্ট্রোজেন প্রজেস্টেরন কম্বিনেশন দিয়ে পিরিয়ডটা তার ঠিক মতো করে করানো হয়। তারপরে একটা সাইজেবল অ্যামাউন্ট আসলে পরে তখন আমরা তাকে আইভিএফ এর অপশন দিই। থার্ড পয়েন্ট হচ্ছে যে, থার্ড যে কোয়েশ্চেনটা আছে, সেটা হচ্ছে, স্যার, অ্যাডেনোমায়োসিস কি আমার 2 বার অ্যাবর্শন হয়েছে, অ্যাডেনোমায়োসিস কি এটার কারণ? দেখুন, অ্যাডেনোমায়োসিস কাকে বলে? অ্যাডেনোমায়োসিস হচ্ছে এই যে ইউট্রাস, অ্যাডেনো মানে হচ্ছে গ্ল্যান্ড, আর মায়োসিস মানে হচ্ছে মাসল। যখন এই ইউট্রাসের ভেতরের গ্ল্যান্ড যদি মাসেলের মধ্যে ইনভেড করে, ঢুকে যায়, তাহলে কি হবে? মাসেলের মধ্যে যে আর্কিটেকচার, সেটা ব্যাহত হবে। মাসেলের মধ্যে যে ব্লাড সাপ্লাই, সেটা ব্যাহত হবে। তখন কি হয়? এই গ্ল্যান্ডগুলো এই মাসেলের মধ্যে থাকার জন্য মাসেলটা বেশ বড় হয়ে যায়, ইউট্রাসের আকার বেশ বড় হয়ে যায়। এটা বারবার করে প্রেগন্যান্সি আসলে হতে পারে, বা জন্ম থেকেও হতে পারে। তো সেই জন্য অ্যাডেনোমায়োসিস থাকলে পরে ইউজুয়ালি পিরিয়ডস এর সময় খুব পেইন হয়, এবং আমরা যখন এমব্রায়োটাকে ইমপ্লান্ট করি, তখন এই এমব্রায়োটা যদি পরিপূর্ণ খাদ্যটা এই মাসেলের থেকে না পায়, কেন পাবে না? কারণ তো এই গ্ল্যান্ডের মধ্যে, এই গ্ল্যান্ড থাকলে পরে তো মাসেলের মধ্যে দিয়ে ব্লাড সাপ্লাই হবে না। ব্লাড সাপ্লাই যদি না হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? অনেক সময় কিন্তু এই যে এমব্রায়োটা আছে, সেটা ঠিক মতো করে নিউট্রিশন না পেয়ে সেটা অ্যাবর্শন হয়ে যাবে বাইরে। এটা একটা কারণ। কিন্তু 2 বার 3 বার অ্যাবর্শন হলে অ্যাডেনোমায়োসিসই যে একমাত্র কারণ, সেটা কিন্তু নাও হতে পারে। এর পরের প্রশ্নটি হচ্ছে যে, স্যার, ডিএফআই, আমার ডিএফআই হচ্ছে 50% এর কাছাকাছি, মানে ডিএনএ ফ্র্যাগমেন্টেশন ইনডেক্স। এটার কি কারণ এবং এটাতে আমি কিভাবে এটার মুক্তি পাবো? ডাক্তারবাবু আমাকে আইভিএফ ইক্সি করতে বলেছেন। হ্যাঁ, এবারে একটু একটা বিষয় জানতে হবে যে, দেখুন, এইটা হচ্ছে একটা স্পার্ম। এই স্পার্ম এটা হচ্ছে হেড, এটা হচ্ছে বডি, এটা টেল। এটা হচ্ছে যদি তার হেড হয়, তো এই যে হেডের মধ্যে
নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু ক্রোমোজোমস থাকে। এই ক্রোমোজোমস গুলোকে আমরা যদি ভাঙি তাহলে এরকম ডাবল ডাবল হেলিক্স, মানে দুটো ফিতাকির্মি যদি এরকম পাশাপাশি থাকে তাহলে এরকম ভাবে আমরা ক্রোমোজোমের যে বিন্যাস এরকম ভাবে থাকে। ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হচ্ছে মাঝখানের অংশগুলো থাকবে না। তো যত বেশি এরকম ফ্র্যাগমেন্টেড থাকবে তত খারাপ। তো এই ধরনের ক্রোমোজোম যদি গিয়ে একটা ভ্রূণ তৈরি করে তাহলে কিন্তু প্রবলেম তো মানে হতে পারে। সেই জন্য আপনার ডাক্তারবাবু ঠিকই অ্যাডভাইস দিয়েছেন। যদি এই ধরনের স্পার্ম থাকে তাহলে আমরা ইউজুয়ালি কোএনজাইম Q10 এই জাতীয় অ্যান্টিঅক্সিডেন্ট দিই ২ মাস ৩ মাস, তার লাইফস্টাইল চেঞ্জ করতে বলি, ধূম্রপান বর্জন করতে বলি, মদ্যপান বর্জন করতে বলি, এক্সারসাইজ করতে বলি, তাহলে কিছুটা হলেও ইমপ্রুভমেন্ট হয়। এবং তারপরে আমরা যদি ইক্সি করি, ইক্সিতে এরকম একটা যদি আমাদের ওসাইট থাকে তার মধ্যে আমরা যদি নিডল দিয়ে একটা স্পার্মকে পোক করে দিই তাহলে দেখা গেছে যে এই ওসাইট অটো কারেকশন করে কিছুটা হলেও কিন্তু এই ফ্র্যাগমেন্টেশন গুলোকে ঠিক করে ফেলে। তো সুতরাং আইভিএফ করে যদি ইক্সি করা হয় তাহলে কিন্তু ইটস নট এ ব্যাড অপশন ফর ফ্র্যাগমেন্টেশন। অর ডিএফআই যদি হাই থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডাক্তারবাবু আপনাকে ঠিক কথাই বলেছেন। তাহলে আজকে মোটামুটি আমরা এই কটা বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।